হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে বিষয় হলো ফুড এসআই এর 17ই মার্চ অর্থাৎ দ্বিতীয় দিনের যে প্রথম শিফটের জিকে কোশ্চেন সেগুলি নিয়ে আজকের আলোচনা করব এবং দেখব যে অন্যান্য যে শিফটগুলো তার সঙ্গে এগুলির কতটা মিল, কতটা অমিল এবং কতটা ডিফিকাল্টি লেভেল। যাই হোক, শুরু করি। যে প্রথম কোশ্চেন, নাফা এটি কার নাম ছিল? নাফা যদি জিজ্ঞেস করা হয় কার নাম ছিল, সেটি হবে অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নাফা। এবং এই যে অরুণাচল প্রদেশ নামকরণ কী করেছিলেন আমরা জানি, বিবি দাস শাস্ত্রী। ঠিক আছে, এরপরে কম্পিউটারের আবিষ্কারককে সকলেই জানো যে চার্লস ব্যাবেজ। ভারতের শেষ গভর্নর জেনারেলকে? এখানে একটা বিষয় দেখতে হবে যে ভারতের শেষ গভর্নর জেনারেল এটি কি, মানে কি অ্যাঙ্গেল থেকে বলছে। অর্থাৎ আমরা জানি যে 1858 যে ভারত শাসন আইন শুরু হলো প্রথম, সেখানে কি হলো যে গভর্নর জেনারেলের পদ, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেই পদটিকে ভাইসরয় করে দেওয়া হলো। ঠিক আছে, গভর্নর জেনারেলের পদটিকে করা হলো ভাইসরয়। ঠিক আছে, তো এখানে দেখতে গেলে যে যদি এই প্রসঙ্গে বলে, তো এই ক্ষেত্রে হবে আমাদের যে লর্ড ক্যানিং ছিলেন, তিনি ছিলেন শেষ গভর্নর, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভাইসরয়। কিন্তু আবার যদি দেখতে যাও যে আমাদের স্বাধীনতার পর, অর্থাৎ স্বাধীনতার সময় যে মাউন্টব্যাটেন ছিলেন তিনি ছিলেন ভাইসরয়, এবং স্বাধীনতার পর তাকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে ডাকা হলো। এবং সেই দিক থেকে দেখতে গেলে যে চক্রবর্তী রাজা গোপালাচারী যে আছেন, রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি হলেন শেষ গভর্নর জেনারেল। এবার যদি তারপরে কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয়কে? এই যে বললাম ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ গভর্নর জেনারেল অপশন আমার কাছে নেই, তাই বলতে পারছি না। সম্ভবত উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী, এটিকেই নেওয়া হবে। যাই হোক, রাষ্ট্রপতি কারা নির্বাচন করেন? রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে যদি দেখতে যাই, তো লোকসভাতে যে এমপিরা থাকেন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টস, এবং রাজ্যসভার যে এমপিগুলো থাকেন, তারা সকলেই অংশগ্রহণ করেন। এবং রাজ্য বিধানসভা, অর্থাৎ যারা এমএলএ থাকেন, তারা সকলেই অংশগ্রহণ করেন, একসাথে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। কিন্তু যদি একটা জিনিস দেখতে হবে যে কারা অংশগ্রহণ করেন না এদের মধ্যে, যেমন আমাদের রাজ্যসভা আছে, রাজ্যসভার মধ্যে যারা নমিনেটেড মেম্বার, আমরা জানি যে 12 জনকে নমিনেট করতে পারতেন রাষ্ট্রপতি, বর্তমানে সেটি 10। তো যাই হোক, তো এই রাষ্ট্রপতি নমিনেট করতে পারতেন, তারা এই রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং রাজ্য বিধানসভা তো পারবে, কিন্তু আরও এমএলএ যাদের রাজ্য বিধান পরিষদ, কিছু কিছু রাজ্যে বাইক্যামেরাল যে সিস্টেম, যে অর্থাৎ একটি রাজ্যেও হচ্ছে একটি নিম্ন সদন এবং উচ্চ সদন থাকে, অর্থাৎ উচ্চ সদন যেটিকে বলা হচ্ছে রাজ্য বিধান পরিষদ, বিধান টেবিলটির একটু সমস্যা আমার যেখানে লিখছি। যাই হোক, তো বিধান পরিষদের যদি আমাদের জিজ্ঞেস করা হয়, তো তারা এক্ষেত্রে অংশগ্রহণ করে না রাষ্ট্রপতি নির্বাচনে। উত্তর অপশন অনুযায়ী নিশ্চয়ই লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা, এরা সকলেই অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনে। হিরোশিমা দিবস কবে পালন করা হয়? হিরোশিমা দিবস এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। আমরা জানি যে 6ই আগস্ট 1945, 1945-এর 6ই আগস্ট এবং 9ই আগস্ট দুটি পারমাণবিক বোমা ইতিহাসে ফেলা হয়েছিল। ইতিহাসে সেই দিনগুলি উল্লেখযোগ্য হয়ে আছে। এবং 6ই আগস্ট প্রথম দিন, সেটি ছিল হিরোশিমা, যা বমটির নাম ছিল লিটল বয়। এবং নেক্সট দিন অর্থাৎ নাগাসাকি কবে? 9ই আগস্ট, সেই বমটির নাম কি ছিল? ফ্যাটম্যান। তো যাই হোক, তারপরে কোশ্চেনে দেখি যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটি দাদাভাই নওরোজি লিখেছেন। প্রভার্টি মানে তো বুঝতে পারছো, দারিদ্রতা। আনব্রিটিশ রুল বলতে তিনি বুঝিয়েছিলেন, অ্যাকচুয়ালি তৎকালীন যে আমাদের যে প্রথম দিকের কংগ্রেস লিডাররা ছিলেন, তারা সকলেই ব্রিটিশের খুব প্রশংসক ছিলেন, ব্রিটেনের যে ব্যবস্থা তার প্রশংসক ছিলেন। কিন্তু তারা বলছেন যে ব্রিটেনে অ্যাকচুয়াল ব্রিটিশরা যেমনভাবে শাসন করে, ভারতে তার বিপরীত হচ্ছে, সেটিকে তিনি আনব্রিটিশ রুল হিসেবে বলেছেন। যাই হোক, এখানেই তিনি ড্রেন অফ ওয়েলথ এই থিওরিটি দিয়েছিলেন, যে সম্পদের যে বহির্গমন হচ্ছে সেটি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি। যদি আমরা দেখি, তো চেরাপুঞ্জি কি? একটি পাহাড়। এই যে পাহাড়, এই পাহাড়ের নাম খাসি পাহাড়। এই পাহাড়ে এদিক দিয়ে মৌসুমী বায়ু যায়, এটি মেঘালয়ের। তো যে দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটিকে বলা হয় অনুবাদ ঢাল। এখানে তোমার চেরাপুঞ্জি অবস্থিত, তাই জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হয়।
কিন্তু এই খাসি পাহাড়ের উল্টো দিকে এখানে কি আছে, শিলং, মেঘালয়ের যে রাজধানী শিলং, সেই শিলং আছে প্রতিবাদ ঢালে। যদি জিজ্ঞেস করা হয় যে শিলং কোথায়, খাসি পাহাড়ের উল্টো দিকে শিলং, অন্য পাশে মেঘালয়, অন্য পাশে চেরাপুঞ্জি, এগুলি মেঘালয়ের। তো এই চেরাপুঞ্জিতে অনেক বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু শিলংয়ে তাই বৃষ্টিপাত হচ্ছে না। এবার আরেকটা জিনিস বলে দিই এই সম্পর্কিত, যে আমাদের যে ভারত, প্যারা ভারত, এই ভারতে আমাদের কত হয় রেইনফল হয় বাৎসরিক 120 সেন্টিমিটার, 118 কোথাও লেখা থাকে, যাই হোক 120 সেন্টিমিটার। এবং যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে 175 সেন্টিমিটার বা 180। তারপরে তোমার মনে রাখবে 120 ভারতে আর 180 কোথায়, ইন্ডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল এবং এইটা ইন্ডিয়া। তো এরপরে দেখছি কি যে আকবর এর রাজসভাতে কে সঙ্গীতজ্ঞ ছিলেন। আকবরের রাজসভায় ছিলেন তানসেন, তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। এবং অনেক সময় আসে যে মিয়া কি মালহার, এই রাগ, বিভিন্ন রকম সঙ্গীতের রাগ, তো এই মিয়া কি মালহার কে তৈরি করেছিলেন, সেটির উত্তর হয় যে তানসেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা প্রথমে জানি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখেছি যে কৃষিকাজের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয়র ক্ষেত্রে হেভি ইন্ডাস্ট্রিজ বা ভারী শিল্প, তার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আবার জিজ্ঞেস করতে যদি বলা হয় যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি কী নামে পরিচিত, সেটি মহালানবিশ প্ল্যান। এবং যদি বলা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি কী ছিল, সেটি ছিল হ্যারোড ডোমার মডেল। আর যদি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা জিজ্ঞেস করি যে সেটি কী নামে পরিচিত ছিল, তো আমরা জানি যে সেটির নাম ছিল গডগিল যোজনা। যাই হোক, কে ভারতের প্রথম নোবেল পান, সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সালটা উল্লেখ করে দিয়েছি যে 1813-তে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পেয়েছিলেন। বলতে গেলে যে তিনি ভারতের নয় শুধু, তিনি এশিয়ার প্রথম এবং প্রথম যিনি হচ্ছে নন হোয়াইট পারসন, ফার্স্ট নন হোয়াইট, তখন আমাদের এশিয়ান সবাই আছে, যাই হোক, তো নন হোয়াইট পারসন তিনি একমাত্র যিনি প্রথম নোবেল পেয়েছিলেন। তার বই সং অফারিংস, অর্থাৎ গীতের অঞ্জলি, সেই বইয়ের যে ইংলিশ অনুবাদ, তার জন্য। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়। পলাশির যুদ্ধ এক পক্ষে ছিলেন সিরাজ, আরেক পক্ষে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে ছিল কমান্ডার, তিনি ছিলেন ক্লাইভ, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন, পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, অনেক বহু পুরনো কোশ্চিন, কমন কোশ্চিন। আখ উৎপাদনের প্রথম রাজ্য, আখ উৎপাদনের প্রথম রাজ্যকে উত্তরপ্রদেশ, ঠিক আছে। কোন ধাতুটি সাধারণ উষ্ণতাতে তরল, সাধারণ উষ্ণতা, এটি হবে পারদ। সাধারণ উষ্ণতা থেকে মনে পড়লো, তোমরা আগে বিজ্ঞান পড়তে অনেক সময় শুনবে এসটিপি, আরেকটা বলবে এনটিপি। এসটিপি কী হলো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আরেকটি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যখন হিসেব করবে, তখন এই ক্ষেত্রে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের কথা বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বা 273 কেলভিন, ঠিক আছে। যাই হোক, এটিকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর প্রেশার হচ্ছে 1 ATM, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। যাই হোক, তো এটি হচ্ছে এসটিপি। আর এনটিপির ক্ষেত্রে কী হয়, এই যে নর্মাল টেম্পারেচারটাকে ধরা হয় শুধু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এনটিপি এসটিপি বলে দিলাম। ছত্রপতি কার উপাধি, ছত্রপতি হলো ছত্রপতি শিবাজি, অপশন অনুযায়ী শিবাজির হচ্ছে উপাধি ছত্রপতি। এবং তার সাথে বলে দিই যে তিনি মোটামুটি এই সময়ে, এটি তার সময়কাল, এবং তিনি কার সমসাময়িক ছিলেন, ঔরঙ্গজেব, মোগল সম্রাট ঔরঙ্গজেব, ঠিক আছে। কত তারিখে নারী দিবস পালিত হয়। নারী দিবস পালিত হচ্ছে কবে, 8 মার্চ। আমরা 8 মার্চ কিছুদিন আগেই এটি পালন করলাম, যে 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। কিন্তু আমাদের আরেকটি কোশ্চেন আসতে পারে যে ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়, সেটি হলো 13 ফেব্রুয়ারি। কেন পালন করা হয়, এই দিন আমাদের যে সরোজিনী নাইডু ছিলেন, তিনি কী ছিলেন, তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, সরোজিনী নাইডু। তার এদিন বার্থডে ছিল 13 ফেব্রুয়ারি। তিনি প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন, যিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং সরোজিনী নাইডু ছিলেন প্রথম হচ্ছে যে যিনি গভর্নর হয়েছিলেন কোনো স্টেটের। যাই হোক, কলকাতার নামকরণ কে করেন, সম্ভবত কোশ্চিনটার অপশন তো জানি না, সম্ভবত নিশ্চয়ই জব চার্নকের কথাই বলা হচ্ছে। তিনি হচ্ছে কি জব চার্নক, তিনি হচ্ছে কলকাতা, সুলতানহাটি এবং গোবিন্দপুর 3টি জায়গার নাম মিলিয়ে সেই কলকাতা নামক শহরটি তৈরি করেছিলেন। এরপরে কুমিরের কান্না, এটি একটি বাগধারা, অর্থাৎ ক্রোকোডাইল স্টিয়ার, যে বলা হয় ক্রোকোডাইল স্টিয়ার,
এটিকে বোঝানো হয় যে এটি একটি মেকি কান্না, অর্থাৎ যে ফলস যে ক্রাইং সেটিকে বলা হচ্ছে কুমিরের কান্না। মত্তবিলাস প্রহসন এটি একটি বই, কী ভাষার? তামিল, ঠিক আছে, তামিল ভাষা। এটি কে লিখেছেন? একজন রাজা, তিনি তুলব বংশের রাজা ছিলেন, ঠিক আছে, সাউথ ইন্ডিয়াতে। তো তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। তিনি খুব বিখ্যাত কারণ তিনি যে তামিল যে সাহিত্য তার বিকাশে তার অনেক অবদান, এবং আমরা জানি যে তার সভায় একজন কবি ছিলেন, তার নাম ছিল পোদ্দান, পোদ্দান বা পেদ্দান, যে যেমন উচ্চারণ করে, যাই হোক। এরপরে প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কবে হয়েছিল? এই কোশ্চিনটা তোমরা উত্তর খুঁজে নেবে, ঠিক আছে। বাট আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিই যে প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট যদি বলা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 1A, এই যে IRS-1A, এটি ছিল প্রথম হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট। তো কবে হয়েছিল এটি তোমরা একটু খুঁজে নিয়ে কমেন্টে জানাবে অবশ্যই। তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়? তরাইনের যুদ্ধ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। আমরা জানি দুটো হয়েছিল, যে 1191 এবং 1192। তারপরে হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, এটি কোথায় অবস্থিত? এটি একটি রিসার্চ ফেসিলিটি, অর্থাৎ গবেষণার জায়গা, যেটি হচ্ছে আন্টার্কটিকা, অর্থাৎ দক্ষিণ মেরুতে আন্টার্কটিকাতে দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত। এবং আমাদের ভারতের মোট 3টি, সেখানে এখন বর্তমান এই সময় অনুযায়ী মোট 3টি গবেষণা কেন্দ্র আছে। তাদের নামও উল্লেখ করে দিয়েছি, দেখো যে কি, একটি হচ্ছে মৈত্রী, একটি গঙ্গোত্রী, আর একটি ভারতী। এই যে ভারতী, এটি হচ্ছে লেটেস্ট নিউয়েস্ট, ঠিক আছে, এই দিনটা মনে রাখতে হবে। এবার লোকটাক হ্রদ কোথায়? এটি রিপিটেড কোশ্চেন, তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম। তো তোমরা এর নামটা প্লিজ কমেন্ট করে দেবে, ঠিক আছে সবাই। যারা জানো না তারা কমেন্ট থেকে দেখে নেবে বাকিদের। কবুলিয়ত পাট্টা এটিও রিপিটেড কোশ্চেন, মানে এই পরীক্ষারই, অর্থাৎ গত কোশ্চেন সেটগুলির মধ্যে কবুলিয়ত পাট্টা শেরশাহের। এরপরে কি হচ্ছে, 2023 সালে এশিয়ান গেমসে ভারতের সোনার মেডেল কতগুলি? সোনার মেডেল ছিল 28টি সোনা, এবং টোটাল 107টি মেডেল ট্যালি, মানে টোটাল সংখ্যাটা হলো 107 এশিয়ান গেমসের ভারতের। অর্থাৎ কোথায় হয়েছিল এটি? চায়না হাংজু শহরে। আরেকটা বলে দিই যে ফার্স্ট কে ছিল টোটাল মেডেল ট্যালিতে? চায়না, তাদের দেশ, তারাই প্রথম হচ্ছে, যাই হোক। এবং আমরা ছিলাম কত? 4th, ইন্ডিয়া, ঠিক আছে। সার্বজনীন দাতা কোন রক্তের গ্রুপ? এটি খুবই কমন কোশ্চেন, ঠিক আছে, ও গ্রুপ। ম্যাকমোহন লাইন কোথায়? ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া চায়না। তো ম্যাকমোহন লাইন তোমাদের বলে দিই যে কোথায়, এই যে দেখছো যে শেষে এই যে অরুণাচল প্রদেশের জায়গা, যাই হোক, হ্যাঁ, এই যে অরুণাচল এলাকা, এখানে বাংলাদেশ এটি, তো এই যে পশ্চিমবঙ্গ, যাই হোক এরকম, তো এই যে এইখানে এই জায়গাগুলোতে, এইগুলোতে হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন আছে, ঠিক আছে। আমরা জানি যে কি আরও ডুরান্ট লাইন, উইল ডুরান্টের আঁকা, এটি কোথায়? এই যে ভারতের যে ভারত এবং যে আফগানিস্তান, অর্থাৎ বর্তমানে পাক অকুপায়েড কাশ্মীর যে অংশ আছে, এই অংশের সঙ্গে এই বর্ডারটি থাকে। এটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া, এবং এই যে আফগানিস্তান, এখানে আফগানিস্তান কান্ট্রি আছে, তার মধ্যে এই যে বর্ডার, সেটি ছিল হচ্ছে ডুরান্ট লাইন। এবং আরেকটি লাইন থাকে যে র্যাডক্লিফ লাইন কোনটি? 1947-এ যে ভারত ভাগ হয়েছিল, সেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে লাইন ছিল, এই যে বাংলাদেশের যে লাইনটা, ঠিক আছে, বাংলাদেশের যে লাইনটা ইন্ডিয়ার সাথে, সেই লাইনটাও হচ্ছে তোমার র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। আবার এইদিকে যে পাকিস্তানের সঙ্গে লাইনটা আছে, ঠিক আছে, এইটাকে ইন্ডিয়া ধরা হলে, তো যাই হোক, তো এখান থেকে যে তোমার পাকিস্তানের সাথে লাইনটা এবং যে বাংলাদেশের লাইনটা, সেগুলি হলো র্যাডক্লিফ লাইন। সর্বকনিষ্ঠ পর্বতারোহী কে? সম্ভবত কোশ্চেনটাতে আরও কিছু ছিল, যাই হোক, আমি যার কাছ থেকে শুনেছিলাম। তো সর্বকনিষ্ঠ পর্বতারোহী কেমন যেন ইনকমপ্লিট শোনাচ্ছে কোশ্চেনটা, তো এটি কী ছিল জানি না, যাই হোক। তো এই ছিল আজকের কোশ্চেন। তোমরা এটা থেকে বুঝতে পারবে যে প্রথম শিফটে কেমন কী টাইপের কোশ্চেন এসেছিলো। তো যাই হোক, এগুলি তো এটা তো ইম্পর্টেন্ট অবশ্যই দেখা, কিন্তু একটা সমস্যা যে তোমাদের এই পরীক্ষাটি, এখানে যে হারে তোমার পরীক্ষা প্রশ্ন ফাঁস ইত্যাদি খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী যদি সকলে আন্দোলন করা হয়, তবে হয়তো পরীক্ষা ক্যান্সেলও হতে পারে, এবং আবার নতুন পরীক্ষা যদি বা হয়, তো আমাদের তার জন্য জানা উচিত যে এগুলি কেমন, গত পরীক্ষার, অর্থাৎ এই পরীক্ষাতে কেমন কী কোশ্চেন এসছে সেগুলি, তাহলে আমরা আগামী পরীক্ষায় ভালো ফল করতে পারবো। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের যে কোশ্চেনগুলো বললাম, যে তোমরা যদি খুঁজে পাও কমেন্টে জানাবে, এবং এর মধ্যে
এই যে 30টি কোশ্চেন দিয়েছি, এছাড়াও তো আরও ছিল, যেহেতু 50টি জিকে এবং 50টি ম্যাথ, এই যে 50টি, এই জিকে 50টির মধ্যে বাকি যে 20টি থাকলো, সেগুলো তোমরা যারা দিয়েছিলে এক্সাম, তারা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে, যাতে বাকিদের উপকার হয়। ধন্যবাদ।